কোটি মানুষের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ না ঘুমান ততক্ষণ একটাই কথা বলেন, ভারতবর্ষের অন্তিম স্থানে যে লোকটা আছে, গ্রামের অন্তিম স্থানে যে গরিব সাধারণ মানুষটা আছে, তাকে যদি উন্নতি করা না যায়, তার পেটে যদি ভাত না দেওয়া যায়, তাকে যদি রাস্তাঘাট, পানীয় জল, তাকে যদি বাসস্থান না দেওয়া যায়, তাহলে সে যদি ডেভেলপ না হয়, তাহলে আমরা মুসলমান ধর্ম চালু হয়েছে বা মুসলমান ধর্ম চলছে, কিন্তু আমরা 1400 বছর ধরেও আজকে শিক্ষার দিকে পিছিয়ে। একটু খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আমরা শিক্ষার আলো থেকে পিছিয়ে। এটাকে চিন্তা করেছেন আমাদের প্রাক্তন একজন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, যে আসলে মাইনরিটিদের মধ্যে সবচেয়ে যারা মুসলিমরা তারা শিক্ষায় পিছিয়ে। তারা কেন দেশের সাথে, দেশের অন্যান্য জাতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা এগিয়ে যেতে পারবে না? শিক্ষা জাতিরও মেরুদণ্ড, দেশেরও মেরুদণ্ড। তো যার জন্য উনি চিন্তা করে যে আমরা মুসলিমরা বেশিরভাগই মাদ্রাসার দিকে দাওয়াত, তো যার জন্য শিক্ষার আলোতে আলোকিত করার জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যশস্বী অটল বিহারী বাজপেয়ীজি একটা কথা চিন্তা করেছেন যে মুসলমানদেরকে শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা দিতে গেলে তাদের ধর্মের মাধ্যমেই শিক্ষাটা দিতে হবে। তার জন্য তিনি তৈরি করেছেন মাদ্রাসাগুলো। আজকে ভারতবর্ষের যত মাদ্রাসাগুলো আছে সেগুলো আমাদের যশস্বী প্রাক্তন প্রধানমন্ত্রী যশস্বী অটল বিহারী বাজপেয়ীজি করে দিয়ে গেছেন, যে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়েও রাষ্ট্রীয় শিক্ষা গ্রহণ করা যায়। এই মাদ্রাসাগুলো হওয়াতে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলিমরা রাষ্ট্রীয় শিক্ষায়ও অংশগ্রহণ করছে। শিক্ষাই আমাদের নিতে হবে। আজকের দিনে ডেভেলপমেন্ট, আজকে ওই যে আমাদের নরেন্দ্র মোদীজি বলেছেন যে সমাজের অন্তিম স্থানের লোকটাকে ডেভেলপ করতে হবে, তার যথেষ্ট প্রমাণ আমার নরেন্দ্র মোদী দিয়েছেন। স্বাধীনতার ইতিহাস প্রায় 79 বছর চলছে। সেই 79 বছরের মধ্যে আমরা কোনোদিনও দেখতে পাইনি, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছি, কোনোদিনও দেখতে পাইনি ভারতবর্ষের ইকোনমি 22, 28, 30, 18, 15 এর নিচে কোনোদিন আসছে। আজকের দিনে যে ভারতবর্ষ ডেভেলপ হচ্ছে, বক্তৃতায় বলতে হয় না, আজকের দিনে পৃথিবীর মধ্যে ইকোনমি আজকে 4 নম্বরে পৌঁছে গেছে। আমার নরেন্দ্র মোদীজির টার্গেট আগামী দিনে, আগামী 47 সালের মধ্যে এই ভারতবর্ষে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইকোনমি 1 নম্বর স্থানে পৌঁছাবে। সেটাই ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্ট যখন ভারতবর্ষে হচ্ছে, যখন 4 নম্বরে আমরা আসছি, আমরা এখানে বলতে অপেক্ষা রাখে না যে মাইনরিটিদের ডেভেলপ হচ্ছে না, ওবিসি, এসসি দের ডেভেলপ হচ্ছে না, সবার ডেভেলপ হচ্ছে বিধায় আজকে আমরা 4 নম্বরে পৌঁছেছি। তার যথেষ্ট প্রমাণও আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি যশস্বী মুখ্যমন্ত্রী আছেন, আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন। আজকে আমরা বিগত 25 বছরে ত্রিপুরা রাজ্যের একটা সরকার দেখেছি। সেই সরকারের আমলে আমরা দেখেছি 0.1% চাকরিও আমাদের মুসলমান বা মাইনরিটি যারা মুসলমান ধর্মাবলম্বী আছে তাদের ছিল না। আজকে তারা মুখ দেখে চাকরি দিত। আমরা মাইনরিটিরা সবচেয়ে পিছিয়ে ছিলাম চাকরির দিক দিয়ে। আজকে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী একটা নীতি চালু করেছেন, কি আপনার যোগ্যতা অনুসারে চাকরি। আজকের দিনে আস্তাবল ময়দানে ডেকে ডেকে আমার মুখ্যমন্ত্রী ওইখানে চাকরি দিচ্ছেন। একবারও বলেননি মুসলমান এতটা পাবে, হিন্দু এতটা পাবে, বৌদ্ধরা এতটা পাবে, খ্রিস্টানরা এতটা পাবে। শুধু একটি কথা বলেছেন, যোগ্যতা অনুসারে চাকরি পাবে। আজকের দিনে এই ত্রিপুরা রাজ্যে আমার যশস্বী মুখ্যমন্ত্রী, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর
যে তার উনার যে মুখ্যমন্ত্রীর যে টাইম, সেই টাইমে উনি আজকের দিনে 4% উপরে আমাদের মুসলমানের চাকরি কিভাবে পেয়েছে, যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে। যার জন্য আমি বলবো কি, এই শুভ অনুষ্ঠানে এখানে সবাই, আমি জানি বা আমি আজকে যারা অ্যাওয়ার্ড নিতে আসছেন আপনারা অনেক সুশিক্ষিত, আপনারা মাইনরিটি। আজকে আমার তরফ থেকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যে এলাকায় বসবাস করেন, আগে সবচেয়ে বেশি একটাই কথায়, রাস্তাঘাটে দোকানপাটে যেখানে যাবেন সেখানে একটি কথাই বলবেন, মাইনরিটি মুসলিমদেরকে সরকার ডেভেলপ করতে পারবে না, কেউ পারবে না যদি না আমরা নিজেরাই ডেভেলপ হই, আমরা যদি রাষ্ট্রীয় শিক্ষা না নেই। আমরা অনেক পিছিয়ে আছি আমরা মুসলমানরা শিক্ষার দিক দিয়ে। আজকে যদি শিক্ষা না থাকে তাহলে যতই ডেভেলপমেন্ট সরকার করতে চান আমাদের জাতিদেরকে, আমরা আরো পিছিয়ে যাব, আরো পিছিয়ে যাব। আমরা যদি আত্মনির্ভর না হই, অর্থাৎ আমরা যদি রাষ্ট্রীয় শিক্ষা না নেই, আমরা ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত থাকি, প্লিজ এখানে যারা মাইনরিটি সুশিক্ষিত যারা আছেন, প্লিজ আপনারা একটু চিন্তা করবেন। আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকে শুধু একটি কথাই আমরা বলবো, যে যেখানে যাই আমরা রাষ্ট্রীয় শিক্ষা নিতে হবে। শিক্ষা যখন আমরা এগিয়ে যাব তাহলে আমরা জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো। যত শিক্ষার দিকে না যাব, আমরা ধর্মীয় শিক্ষার দিকে দৌড়াবো, তত আমাদেরকে শুধু এই মাইনরিটি ডিমান্ড দিল না কেন, উন্নয়ন হলো না কেন, দিল না কেন, উন্নয়ন হলো না কেন, কেন আমরা সরকারের দিকে তাকিয়ে থাকবো? আমরা নিজেরা ডেভেলপ করব। আজকে যখন আমার একটা ছেলে, আমার একটা মাইনরিটি ছেলে আইএস পরীক্ষা দিয়ে আসবে, আইপিএস পরীক্ষা দিয়ে আসবে, তখন দেখবেন অটোমেটিকলি তার যোগ্যতা অনুসারে আইপিএস এর একজন ডিএম এর চেয়ারে বসবে, একজন এসপি চেয়ারে বসবে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, মন্ত্রীর চেয়ারে বসবে। আর যদি শিক্ষা না থাকে তাহলে যত রকমের সরকার চেষ্টা করুক আমাদের মাইনরিটিদেরকে ডেভেলপ করার জন্য, তাহলে পারবে না। যাই হোক, অনেক কিছু বলেছি, এতক্ষণ যে বলেছি সত্য কথা যেটা, শরীরটা কাঁপছে, কারণ আমার বাবা যে যার সামনে কোনোদিন দাঁড়িয়ে কথা বলতে পারি না, আমাকে সুযোগ দিয়েছে, যার জন্য ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা, আমার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রধানমন্ত্রীর মার্গদর্শন, আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে ত্রিপুরা রাজ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে মাইনরিটি এবিসি ওবিসি লাগবে না, শুধু একটাই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ যখন ডেভেলপ হবে, অটোমেটিকলি আমরা মাইনরিটিরাও ডেভেলপ হবে। এখন আমাদের চিন্তা আমরা শিক্ষা দিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় বিধায়ক মাননীয় তফজ্জল হোসেন মহোদয়কে। এবার মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করবেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহোদয়। আমি বিনম্রভাবে অনুরোধ করব মাননীয় মহোদয়কে ওনার কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। যত লোক আজকে রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এই বছরে 2026 অর্থ বৎসরে দপ্তরের মাধ্যমে ডিফারেন্ট ক্যাটাগরি এবং দুটি প্রজেক্ট রয়েছে আমাদের নতুনভাবে করব বিধানসভা কেন্দ্রে দুটি নতুন হোস্টেল বিল্ডিং, সেটা ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন হবে আজকে। এবং মাইনরিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন লোন স্যাংশন সেটাকেও ডিস্ট্রিবিউশন করা হবে। এবং সারা রাজ্যে বিভিন্ন বিশেষভাবে সংখ্যালঘু
সম্প্রদায়ের বিভিন্ন বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয় এর বিভিন্ন ছাত্রছাত্রী তাদের বিভিন্ন খেলাধুলার স্পোর্ট আইটেম সেটাও ডিস্ট্রিবিউশন করা হবে। এবং আজকে এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আদরণীয় অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং উপস্থিত আছেন আমার পূর্ব বক্তা বক্সনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয়, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আমাদের ওয়াকফ বোর্ডের অনারেবল চেয়ারম্যান মহস্বর আলী মহোদয়, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশন ডেভেলপমেন্ট অনারেবল চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন মহোদয়, উপস্থিত আছেন আমাদের অন্যতম ত্রিপুরা হাউস কমিটির মাননীয় চেয়ারম্যান শাহ আলম মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী বিল্লাল মিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের এই দপ্তরের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের ত্রিপুরা সরকারের মাননীয় সেক্রেটারি সাহেব তাপস রয় আইএস, এবং উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর সাহেব, ডাইরেক্টর অফ মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী নির্মল অধিকারী আইএস, এবং সারা রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা এবং ব্লক ভিত্তিক আমাদের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রথমবারের মতো যে আমাদের রাজ্যের সংখ্যালঘু দপ্তরের এই বছরে আমাদের কার্যক্রমে উনি উপস্থিত হয়েছেন আমাদের আবেদনে এবং দপ্তরের আবেদনে, এবং ওনার উপস্থিতিতে আজকে আমাদের এই দপ্তর বিশেষভাবে আমাদের সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, সংখ্যালঘু মাইনরিটি মানে ভারত সরকারের যে আইন অনুযায়ী, ভারত সরকারের যে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজ্যের মধ্যেও মাইনরিটির সম্প্রদায় বুদ্ধিস্ট রয়েছে, খ্রিস্টিয়ানস রয়েছে, মুসলিম রয়েছে, শেখ রয়েছে, বিভিন্ন কমিউনিটি নিয়ে আজকে এই দপ্তর আমাদের রাজ্যে সার্বিক উন্নয়নের সাথে দীর্ঘ বর্ষ ধরে এই দপ্তর কাজ করে যাচ্ছে। আমাদের সরকার সংখ্যালঘু সহ সমাজের সকল অংশের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে বর্তমান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সংখ্যালঘু দপ্তর কাজ করছে। আমরা জানি আজকে আমাদের এই সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে বিশেষভাবে যেহেতু আমাদের রাজ্যের পলিসি যারা খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট
বিভিন্ন কমিউনিটি রয়েছে মাইনরিটির মধ্যে, তার মধ্যে আমাদের জনজাতি এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিলেটেড এবং কমিউনিটি হিসাবে আমরা ম্যাক্সিমাম দেখি আমাদের রাজ্যে যারা বুদ্ধিস্ট খ্রিস্টান তারা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ফ্যাসিলিটি বা বিভিন্ন স্কোপ বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলি নিয়ে থাকে। তার কারণে আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে এক ব্যক্তিকে ডাবল বেনিফিট দেওয়া সেটা সরকারের আইন অনুযায়ী সেটা গ্রহণ করা সম্ভব না। তার কারণে আমরা আমাদের সংখ্যালঘু দপ্তর বেসিক্যালি ম্যাক্সিমাম আমাদের মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি বিশেষভাবে আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর আমাদের এই দপ্তর বিশেষভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড সেটা ডিস্ট্রিবিউশন করা হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে কিছুক্ষণের মধ্যে, এবং আজকে আরেকটা ভার্চুয়ালের মাধ্যমে সেটা আমাদের করবুক ব্লক আন্ডারে দুটি নতুন হোস্টেল। এই হোস্টেলটা মুসলিম সম্প্রদায় বেসিক্যালি ওই হ্যাবিটেশনে নেই, কিন্তু ওই হ্যাবিটেশনে আছে কে বুদ্ধিস্ট এবং খ্রিস্টান। তার মানে ওই হোস্টেলে কে সুযোগ সুবিধা পাবে আমাদের যারা খ্রিস্টান যারা স্টুডেন্টস বা ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে বা বুদ্ধিস্টের মধ্যে যারা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারাই ওই হোস্টেলে থাকার সুযোগ সুবিধা পাবে। একটা হোস্টেল 50টা সিট বয়েজদের জন্য, আরেকটা হোস্টেল 50টা সিট সেটা গার্লসের জন্য। সেখানে বুদ্ধিস্টও হতে পারে, খ্রিস্টানও হতে পারে। তার জন্য আমাদের দুটি হোস্টেলের অর্থ ব্যয় হচ্ছে প্রায় পার হোস্টেলে 2,14,00,000 টাকা করে। দুটি হোস্টেলের জন্য প্রায় 4,28,00,000 টাকা আমরা অর্থ ব্যয় করে আজকে এই দিনে কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে ভার্চুয়ালের মাধ্যমে সেটা শুভ উদ্বোধন হবে। এবং আজকে আমরা জানি যে বিগত বছরের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি কাজ করেছে, যদিও আমাদের সবগুলি তথ্য যদি তুলে ধরে আজকে সারাদিন বলার পরেও সেটা শেষ হবে না। যেভাবে আমাদের এই দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে সার্বিকভাবে, বিশেষ আমি কয়েকটি ইস্যু আমি বলবো আপনাদের সকলের উপস্থিতিতে। 2024 এবং 25 সালে যারা ছাত্রছাত্রী আছেন বা স্টুডেন্ট তাদের স্কলারশিপের খাতে বাজেট বরাদ্দ ছিল প্রায় 8,50,00,000 টাকা এবং 3,783 জন ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আমরা স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার জন্য প্রায় আমরা 43 লক্ষ টাকা ব্যয়িত হয়েছে এবং 605 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য 3,02,00,000 টাকা অর্থ ব্যয় করা হয়েছে। প্রফেশনাল কোর্স মানে যারা নার্সিং কোর্স করেন, যারা বিভিন্ন বিকম কোর্স যারা করেন বা আদার্স প্রফেশনাল কোর্স যারা করেন, বিভিন্ন বহিরাজ্য হতে পারে বা আমাদের রাজ্যের মধ্যেও হতে পারে, তাদেরকে আমরা প্রদান করা হয়েছে। এবং পবিত্র হজ যাত্রার জন্য আমরা গত বছরে প্রায় আমরা অর্থ রাখা হয়েছে 55 লাখ এবং সেটাও সম্পূর্ণ আমরা হজ কমিটির মাধ্যমে হজ ভবনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেটা আমরা অর্থ ব্যয় করা হয়েছে। এই 2025 এবং 26 অর্থ বৎসরে সংখ্যালঘু দপ্তর বিশেষভাবে সার্বিক উন্নয়নের কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের মাধ্যমে সেটা বাজেট রাখা হয়েছে এবং সেই বাজেটগুলিও মোটামুটি আমরা সম্পূর্ণ পথে চলছে। আগামী আরও ফেব্রুয়ারি এবং মার্চ দুটি মাস রয়েছে, তারপরে আমাদের এই অর্থবর্ষ সম্পূর্ণ হবে। তার মধ্যে আমাদের প্রায় অর্থ কত টাকা আমরা রাখা হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে সেটা আগামী মার্চের মধ্যে সেটা সম্পূর্ণ আমরা অর্থগুলি আমরা খরচ করতে পারব। আজকে
অর্থবছরে এই 2025 এবং 26 অর্থবছরের জন্য ওয়াকফ বোর্ড, যা আমাদের ভারত সরকারের একটা পলিসি, এটা নিউ পলিসি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেগুলি প্রাইভেট প্রপার্টি ছিল বা কেউ বা কারা যেভাবে ওয়াকফ সম্পত্তিকে যেভাবে দখল করে রেখেছিল, সেটাকে সরকারের আওতায় আনার জন্য যা আমাদের ভারত সরকারের একটা পলিসি, সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। সেটাকে আমরা আমাদের রাজ্যের যে ওয়াকফ বোর্ড, সেটা সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন উন্নয়ন করার জন্য আমাদের বর্তমান অর্থবর্ষে আমরা প্রায় 1,20,00,000 টাকা রাখা হয়েছে। গত বছরে ছিল সেটা প্রায় 66 লাখ মতো, এই বছরে আমরা ডাবল করা হয়েছে। তাই এই দপ্তরের মাধ্যমে আমি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অ্যাজ এ মিনিস্টার হিসাবে আজকে আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রাইভেট যারা অকুপাই করে রেখেছিল যে ওয়াকফ বোর্ড, ওয়াকফ প্রপার্টি, সেটাকে আমরা অ্যাজ পার আমাদের সেন্ট্রালের যে পলিসি বা গাইডলাইন অনুযায়ী সেটাকে আমরা সমস্ত অনলাইন সেটা রেজিস্টার করার প্রক্রিয়া সেটা দপ্তর করেছে এবং সবটা করা হয়েছে, সেটা না, কিছু বাকি রয়েছে, সেটাকেও অন প্রসেসে আমাদের দপ্তর পলিসি নিচ্ছে। তাই সেটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন আমাদের মসজিদ, সেগুলি আমরা উন্নয়ন করার জন্য এই অর্থগুলি সেইখানে ব্যবহার করা হবে এবং সংখ্যালঘু আদিবাসী গ্রামগুলিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সমাধান করার জন্য প্রায় 5 কোটি এই বর্তমান অর্থবছরে রাখা হয়েছে, যা আমাদের কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর ওনার যে প্রকল্প PMJBK, যা আমাদের বর্তমান যতগুলি প্রজেক্ট চলছে সেটা স্টেট শেয়ারের মাধ্যমে সেটা ব্যবহার এবং সম্পন্ন করার জন্য এবং আমাদের আরও নতুন প্রজেক্টের জন্য নতুন প্রজেক্ট আমাদের PMJBK যতগুলি আমরা স্যাংশন পাবো তা থেকে আমাদের স্টেট শেয়ার রয়েছে, তার জন্য আমাদের স্টেটের প্রায় 20 কোটি টাকা সেই প্রত্যেক ব্লকে সেই কাজ করা হবে, তার জন্য 20 কোটি টাকা রাখা হয়েছে এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক ছাত্রছাত্রীদের তাদের স্কলারশিপ প্রদান করার জন্য এই অর্থবর্ষে প্রায় 9,35,00,000 টাকা আমরা বাজেটে রাখা হয়েছে এবং সেটাও আমাদের সেই স্কলারশিপ প্রদানের কাজ সেটাও চলছে এবং আগামী দিনে সেটা সম্পূর্ণ হবে। 2025-26 অর্থবর্ষে যা আমাদের আগরতলা একটা হায়ার এডুকেশনের জন্য আমাদের একটা ছাত্রাবাস রয়েছে, হোস্টেল রয়েছে, যারা কলেজ যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন আমাদের জেলা থেকে, মহকুমা থেকে, যারা বেসিক্যালি আমাদের রাজ্যের ক্যাপিটালের মধ্যে থেকে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করার জন্য তারা আগরতলাতে আছে, কেউ ভাড়া থাকে, কেউ আত্মীয় বাড়িতে থাকে, কেউ বিভিন্ন জায়গাতে থাকে, তাদের সুবিধার্থে বর্তমান আমাদের হোস্টেল রয়েছে এবং সেটাকে আরও এক্সটেনশন করার জন্য, আরও সিট বাড়ানোর জন্য আমরা বর্তমানে প্রায় 85% ওয়ার্ক অলরেডি মোটামুটি কমপ্লিট। আগামী দিনে সেটাও আমাদের উদ্বোধন হবে, প্রায় 50টা সিট সেটা বাড়ানো হবে, সেটাও 2তলা হোস্টেলের বিল্ডিং, সেটাও কাজ চলছে আমাদের আগরতলা মেলার মাঠের পাশে। তাই তার জন্য আমাদের এই পর্যায়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলে, আমরা স্টেটের যে আমাদের যে ফান্ড রয়েছে সেখান থেকে আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেটাকে আমরা রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটাকেও আমরা নিয়েছি এবং সেই কাজ সম্পূর্ণ করার জন্য প্রায় 3,51,00,000 টাকা সেটা ব্যয় হবে সম্পন্ন করার জন্য এবং সেটাকেও আমরা পেয়েছি এবং কাজ প্রায় 85% মোটামুটি এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আমরা আমাদের এই বছরে আমরা সেটা বাজেটে রাখা হয়েছে, গত কয়েক বছর ধরে সেটা গ্যাপিং হয়েছিল, আগে বোধহয় সেই প্রকল্প চালু ছিলেন কিন্তু বিভিন্ন কারণে বোধহয় এই প্রকল্প বন্ধ হয়ে গেছে। তো সেটাকে আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি সেটাকে আবার ইমপ্লিমেন্টিং করার জন্য সেটা আমরা বাজেটে রাখা হয়েছে, যা আমাদের সেক্রেটারি সাহেব বলার চেষ্টা করেছেন, যারা স্মল বিজনেস যারা করেন, স্মল ব্যবসা মানে ছোটোখাটো যারা ব্যবসা করে থাকেন তাদেরকে আমরা দপ্তরের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার জন্য প্রায় 1,500 বেনিফিশিয়ারিকে আমরা বেনিফিট দেওয়ার জন্য পার বেনিফিশিয়ারি 10,000 করে সেটা সাবসিডি হিসাবে, সেটা আর রিটার্ন করার প্রয়োজন নেই, সেই প্রকল্প আমরা
রেখেছি এবং সেই প্রকল্পের নামটাও আমরা রাজ্যে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে সেটা আমরা স্কিম তৈরি করেছে, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু আমাদের উন্নয়ন প্রকল্প সেরকমভাবে আমাদের স্কিম রাখা হয়েছে। চিফ মিনিস্টার মাইনরিটি কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা রাখা হয়েছে। তো সেটার কাজও মোটামুটি শেষের পথে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সেটা আমরা প্রত্যেক বেনিফিশিয়ারি আমরা প্রত্যেক ব্লক ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট আমরা কালেকশন করব। তারপরে আমরা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্টলি আমাদের ট্রানজ্যাকশন করে তাদেরকে আমরা অর্থ প্রদান এবং আর্থিক সাহায্য সেটা দেওয়ার জন্য সেটা কাজ মোটামুটি শেষের পথে। আজকে আমরা এই বছরে আমাদের পবিত্র হজ যাত্রা, যারা বিভিন্ন আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছেন, সেটা আমাদের ধর্মের একটা রীতিনীতি রয়েছে যে প্রত্যেক বছর আমাদের হজ যাত্রা হয়। তো এই হজ যাত্রার জন্য আমাদের বর্তমানে আমাদের রাজ্যের বাজেটে সেটা আমরা রাখা হয়েছে প্রায় 60 লাখ। সেই 60 লাখ আমাদের হজ ভবনে এবং হজ যাত্রী যারা আছেন তাদেরকে সেটা প্রদান করা হবে এবং সেই টাকাগুলি অর্থ ব্যয় করা হবে। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের মাইনরিটি কর্পোরেশন আমাদের রাজ্যের মধ্যে ছিল এবং রয়েছে, আগামী দিনেও থাকবে। কারণটা হচ্ছে কেন, যে আমাদের যারা বিভিন্ন স্টুডেন্টসরা যে নিজস্ব যারা ইকোনমিক যারা উইক যারা ফ্যামিলি রয়েছেন তাদেরকে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে, ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে এবং মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কর্পোরেশন রয়েছে। এই কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন লোন দেওয়া হয়, যে লোনটা অর্থ আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে অর্থ পাই তা থেকে আমরা 3% ইন্টারেস্ট সহকারে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার রিটার্ন করতে হয়। সেটা পলিসি ফ্রম দ্য বিগিনিং এবং আর্লিয়ার থেকে এই পলিসিটা আমাদের রাজ্যে ছিল এবং বর্তমানে রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের মাইনরিটি কর্পোরেশনের অবস্থা, শুধু মাইনরিটি না আদার্সেও, যে কারণে সেটা আমরা আজকে সেই সময়ের সাথে ভুগতে হয়েছে। 2018 বোধহয় আমাদের রাজ্যে বিধানসভা ইলেকশনের আগে সারা রাজ্যে প্রত্যেকটা কর্পোরেশনে যেভাবে লোন মেলা করে তারা দেওয়া হয়েছিল, সবাইকে দেখে দেখে যে এটা প্রপার ডকুমেন্ট ছাড়াই, প্রপার ওয়ে ছাড়াই, প্রপার এগ্রিমেন্ট ছাড়াই যেভাবে যাকে পছন্দ করে তাকেই দেওয়া হয়েছে, যে কাছের লোক তাকেই দেওয়া হয়েছে, সেরকমভাবে উইথ ক্যাপিটাল পর্যন্ত তারা একেবারে শেষ করে দিয়ে গিয়েছিল। তো সেই টাকাগুলি আজকে আমরা বেনিফিশিয়ারির কাছ থেকে রিটার্ন না পাওয়ার কারণে আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা টাকাগুলি আমরা ফেরত দিতে পারছি না। আজকে আমাদের রাজ্যে প্রায় 60 করোড় আমরা পেন্ডিং রয়েছে ভারত সরকারের কর্পোরেশন ডিপার্টমেন্টে, মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আমরা বারংবার ভারত সরকারের কাছে, কর্পোরেশন ডিপার্টমেন্টের কাছে গিয়ে আমরা প্রায় 4 থেকে 6 টাইমস আমি নিজেই যে কর্পোরেশন, ন্যাশনাল কর্পোরেশন চেয়ারম্যানের সঙ্গে এবং অনারেবল মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলার পরে, রিকোয়েস্ট করার পরে, যে আগে যারা সেরকমভাবে যারা মিস্টেক করে গেছে সেই মিস্টেকের পানিশমেন্টটা কি আমরা পেতে হবে, সেটা কি আমাদের ভাগ্য। তা আমরা সেই কথাগুলি বলার পরে আজকে রিসেন্টলি 2-3 দিনের আগে আমাদেরকে ফান্ড রিলিজ দিয়েছে প্রায় 60 লাখ আমাদের মাইনরিটি কর্পোরেশনকে। তো সেটাই আমাদের এই যে আমাদের রাজ্যের একটা অবস্থা যে বিগত সরকারের সময়ে, তার কারণে আজকে তো যাই হোক আমরা তারপরেও আমরা এই দপ্তরের মাধ্যমে আমরা বিশেষভাবে যারা আমাদের কমিউনিটি রয়েছে, যে এই ডিপার্টমেন্টের যারা ডিপেন্ড করে আমাদের কমিউনিটি রয়েছেন, তাদেরকে আমরা সার্বিক দিক দিয়ে, তাদেরকে উন্নয়নের দিক দিয়ে রাজ্য সরকারের বাজেটের মাধ্যমে, কেন্দ্র সরকারের সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করার জন্য আমরা অত্যন্ত চেষ্টা করে যাচ্ছি। এবং পিএমজেবিকে স্কিমের মাধ্যমে আমরা ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলছি এবং তারা গত 2 বছর 2.5 বছর ধরে তাদের পলিসিগুলি চেঞ্জ করার কারণে অনেক ডিলে হচ্ছে। যে আমাদের পিএমজেবিকে সে স্কিমগুলি আমরা রাজ্য থেকে প্রায় 100 কোটির উপর আমরা প্রজেক্টগুলি আমরা পাঠানো রয়েছে বর্তমানে এবং আগেও রয়েছে।
সেইগুলি আমরা আশা রাখছি আগামী দিনে সেটা আমরা অবশ্যই স্যাংশন পাবো। এবং আমাদের ইউনিয়ন মিনিস্টার উনিও অ্যাসুরেন্স করেছে যে আমাদের পলিসি যে আমরা অ্যামেন্ডমেন্ট বা পলিসি অ্যাডপ্ট করা সেই কাজ যদি সম্পন্ন হয় অবশ্যই সেগুলিও আমরা আমাদের রাজ্যে বিভিন্ন যেমন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কমিউনিটির যারা হ্যাবিটেশন রয়েছেন সেই এলাকাতে বিভিন্ন ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই PMJBK স্কিমের মাধ্যমে সেই কাজগুলি করে এবং সেটাও আগামী দিনে আমাদের কন্টিনিউ থাকবে। তাই আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে, ওনার মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনব। তাই আমার আবেদন থাকবো সকলকে যারা হাউসে উপস্থিত রয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য শেষ না হওয়ার পর্যন্ত আপনারা সবাই কিছু সময় ধরে আপনারা ধৈর্য ধরে আপনারা সহযোগিতা করুন। তাই আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াদিয়া মহোদয়কে একটা জোরে করতালি চাইবো। আবারও সংখ্যালঘু কল্যাণ দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আমাদের সেই মুহূর্ত আমরা পাবলিকেশন করব বুকলেট এবং লিফলেট একই সঙ্গে। অবশ্যই সেই আত্মপ্রকাশ করবেন আমাদের প্রধান অতিথি, আত্মপ্রকাশ করাবেন এই বুকলেট এবং লিফলেটের। আমি অনুরোধ করছি নিয়ে আসার জন্য। আমাদের সম্মানীয় অতিথিরা সকলেই একই সঙ্গে এই বুকলেট লিফলেটের আত্মপ্রকাশ করবেন। আমি বিনম্রভাবে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং সকল সম্মানীয় অতিথিদেরকে এই বুকলেট, যেটা আমাদের সংখ্যালঘু কল্যাণ দপ্তর দ্বারা আয়োজিত, যার মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবা এবং বিভিন্ন সংখ্যালঘুকে নিয়ে লেখা এবং তথ্য। আজ আনুষ্ঠানিকভাবে বুকলেট লিফলেটের আত্মপ্রকাশ করছেন আমাদের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। একটা জোরে করতালি চাইবো। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। অনেক অনেক ধন্যবাদ। এবার তথ্যচিত্রের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব উন্নয়নের ছোঁয়া। আপনারা দেখবেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরে। আমরা ডকুমেন্টারি ভিডিও প্লে করার জন্য অনুরোধ করছি। উন্নয়ন কেবল অবকাঠামোর নাম নয়, উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রায় আশার আলো জ্বলে ওঠা। আর সে আলোর পথেই হাঁটছে ভারতবর্ষ। 2018-19 অর্থবর্ষে ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামকে নতুন রূপ দেয়। নতুন নাম প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম বা PMJBK। এই কর্মসূচির লক্ষ্য একটাই, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতার ভিত্তিকে শক্ত করা। ত্রিপুরার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে এই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠেছে অতিরিক্ত শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, বিদ্যালয় ভবন, ছাত্রছাত্রীবাস, স্বাস্থ্য উপকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং দক্ষতা উন্নয়নের পরিকাঠামো। 2018-19 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত এই ক্ষেত্রে মোট 31টি প্রকল্পে ব্যয় হয়েছে 3,220.6 লক্ষ টাকা। 2025-26 অর্থবর্ষের প্রথম ধাপে ত্রিপুরা সরকার 106 কোটি টাকার ব্যয়ে আরও 4টি প্রকল্প প্রস্তাব করেছে, যা বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন। এই উন্নয়নের পথ চলায় দিশা দেখাচ্ছে এক মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ত্রিপুরা সরকার সেই দর্শনকে বাস্তবে রূপ দিতে 2008 সালে গঠন করেছে স্বতন্ত্র সংখ্যালঘু কল্যাণ দপ্তর। পৃথক সচিব, অধিকর্তা ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নেওয়া হয়েছে সুপরিকল্পিত পদক্ষেপ। 2011 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরায় সংখ্যালঘু জনসংখ্যা প্রায় 16.42%। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ও জৈন এই 5টি সম্প্রদায় মিলে
ত্রিপুরার বৈচিত্র্যময় সামাজিক বুনন শিক্ষায় উন্নয়নের প্রথম সোপান। তাই প্রাক মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন বৃত্তি প্রকল্পে গত কয়েক বছরে উপকৃত হয়েছে লক্ষাধিক ছাত্রছাত্রী। প্রাক প্রাথমিক, মাধ্যমিকোত্তর, বিশেষ উৎসাহমূলক বৃত্তি, ছাত্রাবাস বৃত্তি, মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কার, প্রতিটি প্রকল্পই এক একটি স্বপ্নকে ডানা দিয়েছে। পেশাগত ও কারিগরি শিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে হাজার হাজার তরুণ তরুণী নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে। আমার নাম শাহনাজ বেগম। আমি 2023 সালে ওয়েস্ট বেঙ্গলে বিএড কোর্সের জন্য ভর্তি হই এবং অতি সত্বর আমি স্কলারশিপের 1 লক্ষ টাকা 2টি কিস্তির মাধ্যমে পেয়ে যাই, যার ফলে আমার কোর্সটা কমপ্লিট করতে অনেক সহায়তা হয়েছে। তাই আমি সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য সহায়তায় নিউক্লিয়াস বাজেট প্রকল্প, ধর্মীয় ও সামাজিক সম্পত্তি সংরক্ষণে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ, হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং আত্মনির্ভরতার পথে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম সব মিলিয়ে এক সমন্বিত উন্নয়নের ছবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবুল মিয়া, আমার বাড়ি আগরতলা কোতালগড়। গত 2025 সনে আমি এবং আমার স্ত্রী মর্জিনা বেগম সৌদি আরবে হজ করতে গিয়েছি। হজ করার পূর্বে টিকাকরণ প্রশিক্ষণ ত্রিপুরা রাজ্যের হজ কমিটি করেছে। তাছাড়া আগরতলা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাওয়া এবং ওখান থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত এখানে পবিত্র হজ কমপ্লিট করে আবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত আসা এবং আগরতলা বিমানবন্দর পর্যন্ত আসা অবধি সমস্ত সাহায্য সহযোগিতা ত্রিপুরা রাজ্য হজ কমিটি করেছে। এই সকল সহযোগিতার জন্য আমি ত্রিপুরা রাজ্যের হজ কমিটিকে, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। গত 5 বছরে ত্রিপুরা থেকে মোট 519 জন হজযাত্রী বর্তমান সরকারের সহায়তায় পবিত্র হজযাত্রা সম্পন্ন করতে পেরেছে। বিগত 5 বছরে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম শিক্ষা উন্নয়ন এবং আত্মনির্ভরতার জন্য 538 জনকে 11.22 কোটি টাকা স্বল্প সুদে ঋণ প্রদান করেছে। আমি রুহুল আমিন মেয়ে, আমার পিতার নাম আবুল খায়ে। আমি আর্থিকভাবে দুর্বল হয়ে গেছিলাম। আমি একটা মাইনরিটি কর্পোরেশন থেকে একটা সহযোগিতার লোনের মাধ্যমে আমার বিজনেসটাকে অনেক উৎপন্ন করেছি। তার সবাই ত্রিপুরাবাসী সবাই উপলক্ষে মাইনরিটি যে কর্পোরেশন তাদেরকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে 40 কোটি টাকারও বেশি জাতীয় সংখ্যালঘু উন্নয়ন নিগমকে ফেরত দেওয়া হয়েছে। এই উন্নয়ন কোনো পরিসংখ্যানের গল্প নয়। এই গল্প এক ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়া, এক যুবকের স্বনির্ভর হওয়া, এক অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়া। ত্রিপুরা আজ এগিয়ে চলেছে সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বাসের হাত ধরে। অনেক ধন্যবাদ। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রকে আমরা সামনে রেখে সংখ্যালঘু মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ ত্রিপুরাতে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবার আমাদের বহু প্রতীক্ষিত ভার্চুয়াল ইনোগ্রেশন আমরা করব। অবশ্যই আমরা করব হোস্টেল বাসি চন্দ্রপাড়া এইচএস স্কুল পর্ব গোমতী ত্রিপুরা। সেটা করবেন ভার্চুয়ালি আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বাটন প্রেসের মধ্য দিয়ে আমি বিনম্রভাবে অনুরোধ করব বাটন প্রেসের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করার জন্য ইনোগ্রেশন অফ 50 বেডেড বয়েজ মাইনরিটি হোস্টেল এট বাসি চন্দ্রপাড়া এইচএস স্কুল পর্ব গোমতী ত্রিপুরা। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। একটা জোরে করতালি। আমাদের উদ্বোধন হয়ে গেল ভার্চুয়ালি। অবশ্যই করেছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বাসি চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়ে আজ শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক সংযোজন হয়েছে। প্রধানমন্ত্রীর জনবিকাশ কার্যক্রম অর্থাৎ PMJDK এর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে পৃথক 50 শয্যা বিশিষ্ট ছাত্রী ও ছাত্রাবাস। প্রতিটি প্রকল্পের ব্যয় হয়েছে 214.47 লক্ষ টাকা।
এই আধুনিক আবাসন ব্যবস্থা দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশে পড়াশোনার সুযোগ দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ এই ছাত্রী ও ছাত্রাবাসের উদ্বোধনের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও ধারাবাহিকতা বৃদ্ধি পাবে এবং বিশেষত আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শিক্ষা জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষা ও সমুদায় পথে এটি এক দৃঢ় পদক্ষেপ যা ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনোগ্রেশন করলাম 50 বেডেড বয়েজ মাইনরিটি হোস্টেল এবং 50 বেডেড গার্লস মাইনরিটি হোস্টেল এট বাসি চন্দ্রপাড়া এইচ স্কুল করব গোমতী ত্রিপুরা। অবশ্যই সেটা করেছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবার আপনাদের বহু প্রতীক্ষিত আমরা ডিফারেন্ট মেরিট অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন, যেটা আজকের মূল অনুষ্ঠান, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা মঞ্চে ডেকে নেব নসরিন আক্তারকে। নসরিন আক্তার উচ্চ মাধ্যমিক 2024-25 উদয়পুর থেকে বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুল থেকে গোল্ড মেডেল এবং সার্টিফিকেট তার হাতে তুলে দেবেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রধান অতিথি। আমি রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস মাইনরিটি গার্লস গোল্ড অ্যাওয়ার্ড আমরা প্রদান করব। অ্যাওয়ার্ড ক্যাটাগরি চিফ মিনিস্টার মাইনরিটিস গার্ল গোল্ড অ্যাওয়ার্ড। একটা জোরে করতালি। চিফ মিনিস্টার মাইনরিটি গার্ল গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে নসরিন আক্তারকে। উচ্চ মাধ্যমিক 2024-25 বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুল উদয়পুর থেকে ওকে গোল্ড মেডেল সার্টিফিকেট এবং ক্যাশ প্রাইজ ডিভিডির মাধ্যমে 19,000 টাকা প্রদান করা হচ্ছে। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। ক্যাশ রিওয়ার্ড আমরা দিচ্ছি, অর্থ রাশি দিয়ে আমরা সম্মান জানাচ্ছি। 19,000 টাকার ডিভিডি চেক আমরা প্রদান করব। পরবর্তী প্রাপক আমি তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করছি। বেগম রোকেয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ড গার্লস নার্গিস আক্তার, আলমিন বেগম, লিপা আক্তার, শেহনাজ শরীফ। প্লিজ কাম অন স্টেজ। বেগম রোকেয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ড গার্লস নার্গিস আক্তার, আলমিন বেগম, লিপা আক্তার, শেহনাজ শরীফ। প্রথমে আসছে নার্গিস আক্তার, মাধ্যমিক 2023-24 খিলপাড়া এইচএস স্কুল উদয়পুর থেকে গোল্ড মেডেল এন্ড সার্টিফিকেট সাথে 15,000 টাকার ক্যাশ ডিভিডির মাধ্যমে প্রত্যেকটা সম্মান পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। একটা জোরে করতালি। পরবর্তী আলমিন বেগম 2023-24 উচ্চ মাধ্যমিকে চুরাইবাড়ি এইচএস স্কুল থেকে ধর্মনগর থেকে গোল্ড মেডেল এন্ড সার্টিফিকেট। আমাদের আজকের প্রাপক আলমিন বেগম 2023-24 এইচএস স্টেজে চুরাইবাড়ি এইচএস স্কুল থেকে গোল্ড মেডেল সার্টিফিকেট 15,000 টাকার ক্যাশ ডিভিডি পাচ্ছেন। পরবর্তী লিপা আক্তার 2024-25 মাধ্যমিকে শালপড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে উদয়পুর থেকে। একটা জোরে করতালি। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। আপনাদের করতালি উৎসাহ বাড়াবে আমাদের ছাত্রীদেরকে। লিপা আক্তার মাধ্যমিকে শালপড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে। পরবর্তী প্রাপক শেহনাজ শরীফ। শেহনাজ শরীফ বেগম রোকেয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ড গার্লস দেওয়া হচ্ছে এই 4 জন মেয়েদেরকে। 2024-25 উচ্চ মাধ্যমিকে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল কৈলাসহর থেকে গোল্ড মেডেল এন্ড সার্টিফিকেট 15,000 টাকার ক্যাশ ডিভিডির মাধ্যমে প্রদান করা হবে। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড। প্লিজ কাম অন স্টেজ। সানিয়া মীর, তানিয়া আক্তার, আব্দুল রেহান, সালমা বেগম, সানিয়া আক্তার, মোহাম্মদ ফতাহার হোসেন, রাজিয়া সুলতানা, ইমরানা বেগম। চলে আসুন। মৌলানা আবুল কালাম আজাদ একটা জোরে করতালি। সদর থেকে মহারানী তুলসীপতি গার্লস এইচএস স্কুল থেকে মাধ্যমিকে সানিয়া মীর ওনাকে সম্মান প্রদান করছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পরবর্তী তানিয়া আক্তার। পরবর্তী আপনি চলে আসুন। পরবর্তী রয়েছে আব্দুল রেহান। প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। আচ্ছা, আব্দুল রেহানের মা এসেছেন সেই সম্মানটা নেওয়ার জন্য। প্রস্তুত থাকুন।
তানিয়া আক্তার মাধ্যমিকে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল থেকে সার্টিফিকেট প্রাপক। পরবর্তী প্রাপক আব্দুল রেহানের মা এসেছে। একটা করতালি আব্দুল রেহানের জন্য। লোকায়ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল সদর থেকে 2023-24 উচ্চ মাধ্যমিকে তাকে সম্মান জানানো হচ্ছে সার্টিফিকেটের মধ্য দিয়ে এবং 3,500 টাকার ডিবিটি পেমেন্ট করা হবে। আব্দুল রেহানের মা সেটা পেয়েছেন। পরবর্তী প্রাপক সালমা বেগম। সালমা বেগম 2023-24 উচ্চ মাধ্যমিকে রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল উদয়পুর। রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে সালমা বেগম জোরে করতালি 23-24 সার্টিফিকেট পাচ্ছে, সাথে 3,500 টাকার ডিবিটি পেমেন্ট পাবে। পরবর্তী প্রাপক সানিয়া আক্তার 2024-25 মাধ্যমিকে সানিয়া আক্তারের জন্য একটা জোরে করতালি শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে সদর থেকে সার্টিফিকেট প্রাপক আমাদের সানিয়া আক্তার। 2,500 টাকার ডিবিটি পাবে। অবশ্যই সম্মানগুলো তুলে দিচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং সকল সম্মানীয় অতিথিরা সঙ্গে রয়েছেন। পরবর্তী প্রাপক মোহাম্মদ ফাতাহার হোসেন। ফাতাহার হোসেন 2024-25 মাধ্যমিকে বোচং বয়েজ এইচএস স্কুল থেকে সদর থেকে সার্টিফিকেট প্রাপক শংসাপত্র পাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। করতালিটা একটু কম হচ্ছে, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। মোহাম্মদ ফাতাহার হোসেন। পরবর্তী প্রাপক রাসিয়া সুলতানা 2024-25 উচ্চ মাধ্যমিকে মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল থেকে সদর থেকে শংসাপত্র পাচ্ছে। অবশ্যই সম্মানগুলো তুলে দিচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি মহোদয়। রাজিয়া সুলতানের পর ইমরানা বেগম 2024-25 উচ্চ মাধ্যমিকে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল থেকে এই শংসাপত্র পাচ্ছে। একটা জোরে করতালি। আমরা সর্বমোট 13 জন মেরিট অ্যাওয়ার্ড প্রদান করলাম আজকের এই বিভিন্ন ক্যাটাগরিতে। পরবর্তী প্রাপকদের আমরা ডেকে নিচ্ছি। পরবর্তী আমরা দেব one-time financial support for pursuing different professional courses during academic year 2025-26. আমি ডেকে নিচ্ছি তানভীর আহমেদ। The course is dental surgery. Nasima Akhtar for MBBS. Mojana Khatun for B.Ed. Tamanna Akhtar for BHD and Sahil Ahmed BTech in Computer Science and Engineering. প্রথমে পাচ্ছে তানভীর আহমেদ, বাবার নাম শরীফ মিয়া, ফর ডেন্টাল সার্জারির জন্য একটা জোরে করতালি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটাল সেই ইনস্টিটিউট থেকে এই কোর্সের জন্য তাকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে ডিবিটি চেক এবং আমরা ডেমো চেকের মধ্য দিয়ে সেটা প্রদান করেছি 50,000 টাকা ডেমো চেক প্রদান করা হচ্ছে। পরবর্তী প্রাপক নাসিমা আক্তার। নাসিমা আক্তার। পরবর্তী প্রাপক এমডি আলাউদ্দিন বাবা। নাসিমা আক্তার এমবিবিএস এর জন্য জোরে করতালি 50,000 টাকা ডেমো চেক প্রদান করা হচ্ছে। একটা জোরে করতালি। এই বিভিন্ন কোর্সের জন্য তাদেরকে এই সম্মান জানানো হচ্ছে আজকের এই মঞ্চে। পরবর্তী প্রাপক রোবোজা খাতুন। আমি ডেকে নেব এক এক করে রোবোজা খাতুন, তামান্না আক্তার এবং সাহিল আহমেদকে একই সঙ্গে। ঠিক আছে। পরবর্তী আমাদের এই এককালীন আর্থিক সহযোগিতার পর আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিবিউশন এডুকেশন অ্যান্ড টার্ম লোন থ্রু ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আমি মঞ্চে ডেকে নেব এক এক করে। প্রথমে আসছেন তঞ্জিমা ইসলাম আখি, ওনার মা এসেছেন। তঞ্জিমা ইসলাম আখির মা, আপনি চলে আসুন। বাকিদেরকে আমি ডেকে নিচ্ছি, যদি উপস্থিত থাকেন চলে আসেন। সোহেল আক্তার হোসেন, তাদেরকে দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকার ডেমো চেক দেওয়া হচ্ছে। একটা জোরে করতালি ফর এডুকেশন লোনের জন্য, শিক্ষার জন্য দেওয়া হচ্ছে। তঞ্জিমা ইসলাম আখির মা সেই সম্মানটা নিয়ে গেছেন 1 লক্ষ টাকার লোন পড়াশোনার
জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমরা শুধু পড়াশুনো নয়, আমরা তার পাশাপাশি ছোট ব্যবসার জন্য কিন্তু আমরা লোন দিয়ে থাকি। পরবর্তী প্রাপক রায়হানা বেগম। রায়হানা বেগম চলে আসুন। রায়হানা বেগম আপনি চলে আসুন। সংখ্যালঘু কল্যাণ দপ্তর শুধুমাত্র শিক্ষা নয়, ব্যবসার জন্য যে সহযোগিতা করে থাকেন, আমরা রেহানা বেগমের হাতে সেটা তুলে দিচ্ছি। ড্যাগো চেকের মধ্য দিয়ে অর্থ রাশি প্রদান করা হচ্ছে, একটা জোরে করতালি। আমি ডেকে নিচ্ছি মোহনপুর হাই স্কুল, নগর এইচএস স্কুল, যুবরাজনগর কলোনি গার্লস এইচএস স্কুল এবং রাজনগর এইচএস স্কুল ওয়েস্ট ত্রিপুরা থেকে, ধলাই থেকে মোহনপুর হাই স্কুল এবং সিপাহীজলা থেকে নগর এইচএস স্কুল, ঊনকোটি থেকে যুবরাজনগর কলোনি গার্লস এইচএস স্কুল, ওয়েস্ট ত্রিপুরা থেকে রাজনগর এইচএস স্কুল। আউটডোর স্পোর্টস আইটেম ওনারা পাবেন, একই সঙ্গে তাদেরকে প্রদান করা হচ্ছে এই বিশাল বড় স্পোর্টস কিট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। অবশ্যই সেটা করবেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং সকল সম্মানীয় অতিথিরা একই সঙ্গে এটা প্রদান করছেন, একটা জোরে করতালি ফর স্পোর্টস কিট ডিস্ট্রিবিউশন। আমরা ধলাই ডিস্ট্রিক্ট, সিপাহীজলা, ঊনকোটি, ওয়েস্ট ত্রিপুরাকে প্রদান করছি এই স্পোর্টস কিট। অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মান শংসাপত্র পুরস্কার প্রদান সম্পন্ন করলাম। আপনারা জেনে খুব আনন্দিত হবেন, আমাদের এই স্পোর্টস কিটে কিন্তু আরো নাম রয়েছে, আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করবেন পরবর্তী সময়। গোমতী রয়েছে, খোয়াই রয়েছে, নর্থ ত্রিপুরা রয়েছে, সাউথ ত্রিপুরা রয়েছে, ঊনকোটি থেকে দুটো স্কুলের নাম রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা থেকে 3টি স্কুল। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং সকল সম্মানীয় অতিথিদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদের এই সুন্দর প্রাইজ গিভিং সেরেমনিকে আলোক উজ্জ্বল করার জন্য। এভাবেই সংখ্যালঘু কল্যাণ দপ্তর সকলকে সাথে নিয়ে, সকলকে এগিয়ে নিয়ে বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। এবার এতক্ষণ আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার মূল্যবান কথা ও শব্দে আমাদের সমৃদ্ধ করে তুলবেন। একটা জোরে করতালি আপনাদের সকলের কাছ থেকে চাইছি। সবাইকে নমস্কার। আজকে প্রজ্ঞা ভবনে আমরা সবাই একত্রিত হয়েছি এবং যে ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আমরা সবাই এখানে এসেছি, ত্রিপুরা সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের উদ্যোগে যে এখানের আজকের প্রোগ্রাম, যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে। এখন একটু আগে আমরা সেই যারা একাডেমিক এক্সেলেন্স স্টুডেন্টরা এবং অন্যান্য ব্যবসার খাতিরও যাদেরকে এখানে আমরা পুরস্কৃত বা সাহায্য করা হয়েছে দপ্তর থেকে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি গেস্ট অফ অনার, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মাইনরিটি ওয়েলফেয়ার এবং কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উনি বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন কি ওই ডিপার্টমেন্ট থেকে যারা মাইনরিটিটা আছেন ত্রিপুরাতে তাদের জন্য কি করা হচ্ছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মাইনরিটি দপ্তর আছে সেখান থেকেও
কোঅপারেশনের মাধ্যমে কি কি সাহায্য পাচ্ছেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা এখানে করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট তোফাজ্জল হোসেন মহোদয়, যিনি আমাদের যে পবিত্র বিধানসভার বিধায়ক। এখানে উপস্থিত আছেন অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ মুবাসসর আলী, মোহাম্মদ জসিমউদ্দিন অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কোঅপারেশন লিমিটেড। তাছাড়া এখানে উপস্থিত আছেন শাহ আলম, যিনি অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা স্টেট হজ কমিটি, এবং মঞ্চে প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয়। তাছাড়া আজকের যিনি এখানে সভাপতিত্বে দায়িত্বে আছেন তথা যিনি এখানে আজকে স্বাগত ভাষণ রেখেছেন সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী তাপস রায় মহোদয়। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী নির্মল অধিকারী। তাছাড়া এখানে যারা মাইনরিটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত, এবং যারা অভিভাবকগণ এখানে উপস্থিত, এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা স্টুডেন্টরা এখানে এসছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবং মাইনরিটি কল্যাণ দপ্তরের বা অন্যান্য দপ্তরের যারা অফিসার্স থেকে শুরু করে অন্যান্য কর্মচারীবৃন্দ এবং প্রিয় সাংবাদিকরা, সবাইকে আমি আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং একটু আগে আমাকে বলা হলো প্রায় 2-3 বছর ধরে এই প্রোগ্রাম যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই প্রোগ্রাম তো দরকার, খুব নিড অফ দ্য আওয়ার আমার মনে হয়। এবার যখন বেটার লেট দেন নেভার, একবারে না হওয়াটা ঠিক না, কারণ এতে করে কিন্তু যে মাইনরিটি যারা আছেন এখানে, মাইনরিটি বলতে আমরা কিন্তু অনেক সময় খালি একটা বিশেষ সম্প্রদায়কেই ভাবি, কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন যেখানে মাইনরিটিরা হচ্ছেন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন, যে ওনাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের একটা সুযোগ হয়। পুরস্কৃত করা হয়েছে, ঠিক আছে, পুরস্কৃত করা হবে, তাদেরকে অনুপ্রেরণার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো করতেই হয়। কিন্তু অনেক জিনিস যেগুলো এইভাবে উপস্থিতির মাধ্যমে আমরা যখন আলোচনা করি, তাহলে কিন্তু অনেক জিনিস যেগুলো আমরা অনেক সময় জানিও না, সেই অজানাগুলো কিন্তু জানা হয়ে যায়। তো আজকে আমার পূর্ববর্তী বক্তারা মানে মোটামুটি সব কথা এখানে বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন কথাগুলোর যে খুব গুরুত্ব, সেটা কিন্তু আজকের দিনে আমরা ভারত যেভাবে আবার শ্রেষ্ঠ সভায় আসন নিচ্ছে, সেটা শুধু কথায় কথা নয়, সেটা একমাত্র সম্ভব হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এটা অনেকে বুঝতে চায় না, অনেকে বোঝানোর জন্য যখন প্রচেষ্টা হয়, চেষ্টা করা হয়, কোথাও না কোথার থেকে দেখা যায় এর মধ্যে একটা বাধা দানেরও চেষ্টা থাকে। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার কীরকম, যে ভারতবর্ষে যারা আছে, ভারতবর্ষে যেই ব্যক্তি ভারতীয়, তাদের ওয়েলফেয়ার আমাদের চিন্তা করতে হবে। যারা ভারতীয় না তাদের জন্য আমাদের চিন্তার বিষয় না। এবং এটা নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে একটা বিভ্রান্তের সৃষ্টি হয়। আমার মনে আছে এখানে বক্সনগরের যিনি মাননীয় বিধায়ক মহোদয় রয়েছেন, যখন বক্সনগরের ইলেকশনের সময় আমি সেখানে প্রায় 13 থেকে 14 বার আমি গেছি। আমি বিভিন্ন জায়গায় আমি ঢুকেছি, কথা বলেছি। এবং ত্রিপুরার ইতিহাসে এই বক্সনগরে আপনারা সবাই জানেন বেশিরভাগই একটা বিশেষ শ্রেণী যারা আছেন সংখ্যালঘু, যতগুলো আমি সংখ্যালঘু বললাম তার মধ্যে একটা বিশেষ সংখ্যালঘু সবচেয়ে বেশি ওখানে। কিন্তু এই যে 1-to-1 কথা বলা,
এই কথা বলার পরে এই যে ইতিহাস আমি বললাম যে আমরা একটা বিরাট কিন্তু জয় সেখানে আমরা পেয়েছি, এবং এইভাবেই কিন্তু মানুষের ইলেকশন তো থাকবে, ইলেকশনের মাধ্যমে কিন্তু একটা বিশেষ যে একটা কথা চলে আসে যে মানুষের আস্থা আছে কিনা, এটা কিন্তু অনেকটা পরীক্ষা দেওয়ার মতো। রেজাল্ট মানে সারা বছর কি কি করলেন, আমরা কি করলাম, তার রেজাল্ট সেই পরীক্ষার মাধ্যমে সেটা চলে আসে। অর্থাৎ সে বিশ্বাস আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর, সে বিশ্বাস আছেন। আপনারা দেখেছেন 3 তালাক কত বড় ইস্যু ছিল, মহিলারা এখানে আছেন, যে অ্যাবলিশন অফ ট্রিপল তালাক, কত নেতা এলো, কত প্রধানমন্ত্রী এলো, কেউ ভয়েও হাত দেয়নি। যে বিষয় আমাদের পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রি আছে, বাংলাদেশে নেই, পাকিস্তানে নেই, এরকম অনেক মুসলিম কান্ট্রিতে নেই, অথচ ভারতবর্ষে আছে। এটার মধ্যে হাত দিলে বিপদ। এবং যেভাবে আমাদের মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে এতদিন ধরে, সেখানে হাত দেওয়া যে পুরুষতান্ত্রিক যে একটা বিষয়, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি সাহস করে এবং বলেছে ভারতবর্ষে কিন্তু রাইট হয়ে যাবে, এখানে মানে ভারতবর্ষে টিকবে কি না, কিন্তু কোথায় কিছুই হলো না, সেটা তো করলো। এবং আজকে আমরা 50% মহিলা যদি আমরা পপুলেশনের দেখি, সেটা যে ধর্মেরই হোক, যাই হোক, অ্যাজ এ হোল 50%, তারা কিন্তু আজকে তাদের রাইটসটা খুঁজে পেয়েছে। ইভেন যদি কোনো কারণে ডিভোর্স বি হয়, তারপরে কিন্তু তার যে ভরণ পোষণের দায়িত্বই এই যে এর মধ্যে কিন্তু চলে এসছে। 370 ধারা 35A অ্যাবলিশন হলো জম্মু অ্যান্ড কাশ্মীর, আপনারা সবাই জানেন। এই নিয়েও কিন্তু কত রকমের কথা, যে ভারতবর্ষ টিকবে না। ওখানকার যারা মহিলারা আছেন, তারা যদি বাইরে বিয়ে করেন, তাহলে তার যে পৈতৃক সম্পত্তির থেকে সে তার যে রাইট সেটা হারাবে, কিন্তু কোথায় কিছুই হয়নি, অ্যাবলিশন তো হলো। তো সত্যের পথে যদি আমরা চলি, সত্য কথা যদি আর স্পষ্টতার সাথে যদি কথা বলি, আমরা দেখেছি এইগুলো কিন্তু আলটিমেটলি প্রথম একটু সমস্যা হয়, অনেকের এটা কনফিউশন থাকে, কিন্তু সেগুলো কিন্তু আলটিমেটলি মানুষ বুঝে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে এমন কাজ করেও না যে কাজগুলো এন্টি পিপল, প্রো পিপল, সে যে সম্প্রদায়েরই হোক, সেই সম্প্রদায়ের জন্যই কাজটা করে। আজকে আপনারা ভাবুন, যারা এই মহিলারা আছে, কত আশীর্বাদ করবে মাননীয় প্রধানমন্ত্রীজি। এটা বিশাল একটা বিষয়, যে যেভাবে ওনাদেরকে প্রোটেক্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি। এটা সোশিয়াল যেটা চেঞ্জ, এটা রিফর্ম, স্বাধীনতার পরে কেউ এটা সাহসই করেনি, সেটা আজকে হওয়ার সুবিধা। আজকে কিন্তু তার যে মুসলিম উইমেন যে প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019, একটা বিরাট বিষয়, যেটা আমি বলবো যে এটা আনকনস্টিটিউশনাল। এটা অর্ডিন্যান্স করে, আগে যে করেছিল অর্ডিন্যান্সের পরিবর্তে সেটাকে আইনে পরিণত করা হয়েছে। তো আজকে আমরা তার সুফল পাচ্ছি। আমরা ওয়াকফ বিলের কথা আমরা জানি, 2025-এ ওয়াকফ বিল নিয়ে কি, ওয়াকফের জায়গা নিয়ে কিভাবে আমরা দেখতাম যে ওয়াকফে যেভাবে দান করা হয়, আমরা সবাই জানি, কেন আপনারা সবাই আছেন, কিন্তু এই দানকৃত যে জমি, সেটাকে নিয়ে অনেকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছিল। এবং এর মধ্যে যে ট্রান্সপারেন্সি এনেছে, আজকে প্রথমে যারা এফেক্টেড, এবং এই সম্প্রদায়ের কিছু ব্যক্তির হাতে কিন্তু হাতের মুঠোই ছিল এগুলো সব জায়গায়, এবং তারাই লিডার ওই সব জায়গায়।
এবং যেহেতু ওরা প্রতিষ্ঠিত ব্যক্তি, নিচের যারা আছেন তাদেরকে ভুল বুঝাতো, এবং সেই জায়গায় আজকে কিন্তু এই রিফর্ম, এতে করে যে ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি আজকে ওয়াকফ বোর্ডে চলে এসছে। সেখানে ওয়াকফ বোর্ডে আগে মেয়েদের প্রবেশেই নিষেধ ছিল, মেয়েদেরও সেখানে মাইনরিটি, সেখানে তাদেরও আজকে ওয়াকফ বোর্ডে তাদের অন্তর্ভুক্তি করার যে ব্যবস্থা করেছে, একের পর এক যে রিফর্ম আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আজকে এখানে 2011 সালের যে লোক গণনা হয়েছিল আদমশুমারি, সে অনুযায়ী যে সংখ্যালঘু সম্প্রদায় ত্রিপুরাতে 16.42% আছে। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 6,03,239 জন, অর্থাৎ জনসংখ্যার 8.60%। এখন নতুন করে আবার সেই সেই আদমশুমারি আবার শুরু হচ্ছে, তাহলে বোঝা যাবে এক্সাক্ট পপুলেশনটা কত। কিন্তু এখন অবধি আমরা এই যে 2011 যে সেন্সাস হয়েছিল তার উপর ভিত্তি করে আমি সংখ্যাটা আপনাদের সামনে রাখলাম। এই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর, এখানে আজকে খুব ভালো লাগলো যে এই নামগুলোর কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে সংখ্যালঘু কল্যাণ, মানে সংখ্যালঘুর বিষয়ে কল্যাণ করতে হবে, সেই জন্য একটা দপ্তর। আবার সংখ্যালঘুর উন্নয়ন, তাদের উন্নয়নও করতে হবে। নামেও কিন্তু এক এক সময় যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সরকারের, সেটাও কিন্তু বোঝা যায়। আর এটা শুধু কথায় কথায় নয়, কিছু ডাটা আমি দিলাম তার জন্য না, আমরা দেখেছি এগুলো কিন্তু আগে কিন্তু আমরা অন্ততপক্ষে আমাদের ত্রিপুরাতে 2018-তে আমাদের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর, আপনারা জানি না অনেকে বুঝছেন কি না, যে অনেক কিন্তু কমফোর্ট ফিল হচ্ছে, অনেক যে একটা আইনের শাসন এখানে হচ্ছে, এখানে কোথাও যাওয়া যেতে পারে। এবং গতানুগতিক যেভাবে এত বছরের পর বছর যেভাবে জীবনযাত্রা চলছিল, এবং এর উপর ভিত্তি করে এইভাবেই চলবে আমরা ধরে নিয়েছি। আজকে এখানে শুধু না, আমি অনেক জায়গায় যখন সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মেয়েদের, আজকেও এখানে দেখবেন মেয়েদেরই বেশিরভাগ কিন্তু এখানে পুরস্কার ওরা পেয়েছে। আমি নিজে বিভিন্ন জায়গায় যখন পুরস্কার দেই, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ছেলে মেয়ে তারা আজকে উঠে আসছে। এই যে উন্নয়ন যে হচ্ছে, এটা কিন্তু দেখা যায় এটা, এবং এর মধ্যে একটা আনন্দ কিন্তু একটা আছে, একটা আত্মতৃপ্তি আছে, যে এই যে সব শ্রেণীর, সব স্তরের, সব যে গোষ্ঠী আছে, সেখানে জনজাতীয় হতে পারে, সংখ্যালঘু হতে পারে, সেখানে বাঙালি হতে পারে, যাই হোক, মানে সব ধরনের লোক যখন আসে, তখন কিন্তু মনে হয় যে এই যে উন্নয়নের যে ধারা, যে প্রতিটা মানুষের কাছে যে যাওয়া, এবং তাতে করে তারা যা উঠে আসা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই কল্যাণ দপ্তরের যাতে প্রপারলি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তর, সেগুলো তো অনেকগুলো, কিন্তু আপনারা সবাই জানি যে বিভিন্ন শাখা রয়েছে, যে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ, তার কাজ একটা, ত্রিপুরা রাজ্য হজ কমিটির, তার কাজ একটা আলাদা, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড, তার কাজ আলাদা। তো এই যে আলাদা আলাদা কাজ, ডিসেন্ট্রালাইজেশন অফ যে পাওয়ার, এতে কিন্তু অনেক সুবিধা হয়, যে আমার আজকে লোন লাগবে, তো আমার ওই ডিপার্টমেন্টে যেতে হবে। আজকে আমি সেই বাইরে আমার যেতে হবে, ধর্মস্থানে যেতে হবে, তো তার জন্য একটা, তো আলাদা আলাদা জায়গায় এক একটা দপ্তর, সেটা কিন্তু করা হয়েছে। আজকে যদি আমরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সার্বিক বিভিন্ন যে উদ্যোগগুলো আমরা দেখি, এখানে আলোচনা হয়েছে, আমি এগুলো টু সাম এক্সটেন্ট বোধ হয়তো আমি রিপিট করব, যে এখানে বৃত্তি দেওয়া হচ্ছে, বৃত্তি প্রদান, এবং ছাত্রছাত্রীর নিবাস নির্মাণ। একটু আগে আমরা করলাম দুটো ছাত্রী নিবাস, ছাত্রছাত্রী বোধ ন ছাত্রছাত্রী নিবাস নির্মাণ। মাদ্রাসার যেগুলো আছে আমাদের, অনেক সময় অনেক মাদ্রাসা আমরা দেখি, এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা, তো সেইগুলোর যাতে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি তৈরি হয়, এবং ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা
মাদ্রাসা বোর্ডিংয়ে আছে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া, এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব দরকার। আমরা এবার বাজেটেও আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি বলার চেষ্টা করেছেন, বাজেটেও কিন্তু আমরা অনেক বেশি কিন্তু বাড়িয়েছি। ইভেন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমরা আউট অফ 30,000 করোড় আমরা প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা এবারের বাজেটে আমরা রেখেছি। এবং যারা বেকার যুবকরা আছেন তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে স্কিল এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং বিভিন্নভাবে তাদেরকে ফিনান্সিয়ালি যাতে ডেভেলপ করা যায়, যাতে বিভিন্ন প্রকল্প তারা রূপায়ণ করতে পারে। একটু আগে আমরা দেখছিলাম এখানে একটা ছেলেকে সে বলছিল যে আমি লোন নিয়ে আজকে আমি একটা মানে হোটেল দিয়েছেও, তো এরকম মানে রেস্টুরেন্ট দিয়েছে। তো এরকম অনেক, একটা মেয়েও সুন্দরভাবে বলছিল যে আমি বৃত্তি পেয়েছি, আজকে আমি পড়াশোনা করছি। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের এই কাজগুলো এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সেগুলো কাজ করছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, বিশেষ করে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি এবং ওনার টিম যেভাবে কাজ করছেন। এবং আমাকে বলছিলেন যে 2017-তে অর্থাৎ 2018-তে আমাদের সরকার এসেছিল, এর আগে তাড়াতাড়ি ডিসবার্স করে দিয়েছে। একটা রুলস রেগুলেশন তো আছে, আমার কাছে টাকা আছে এর অর্থ এই না যে তাড়াতাড়ি এই যে এগুলো দিয়ে দাও। নিয়ম আছে, পয়সা যখন দেবে সেগুলো তো ফেরত দিতে হবে, আদারওয়াইজ তো এমপি হবে। এখন খুঁজে পাওয়া যায় না, শুধু এদের ডিপার্টমেন্ট না, আমি বিভিন্ন পিএসইউকে নিয়ে যখন বসি সর্বত্র মানে কোটি কোটি টাকা এইভাবে লোন দিয়েছে মামা, ভাগনা, ভাতিজা, এসব বলে লাভ নেই, এগুলো কি বলবো কি। তো এগুলোর এখন পয়সা ফেরত আসছে না, ইউসি দেওয়া যাচ্ছে না, দিল্লিতে আমার বারবার যেতে হয়। কালকেও আমাকে ওবিসির যিনি মিনিস্টার মহোদয় আছেন আমাকে বারবার বলছেন আমাদের এত প্রায় 60-65 কোটি টাকা আমরা পাবো, আমরা দেয় না। মিনিস্টার দেখা করতে পারছি না। আমি তারপর ওনার সাথে দেখা হয়েছিল আমার একটা প্রোগ্রামে, আমি বললাম যে আরে আমার মিনিস্টার মহোদয় ঘুরছে আপনার সাথে দেখা করতে। পরের দিন কালকেই ওনাকে দিলেন দেখা করে, কালকে এসে আমাকে বললেন যে এই বিষয়ে কথা হয়েছে। তো সাংঘাতিকভাবে বিভিন্নভাবে তৎকালীন সরকার, ইভেন আজকেও আমার আসার আগে আমার যিনি আমাদের আইন দপ্তরের সাথে যুক্ত আছেন তাদের সাথে আমি বসেছি, এত সব ঝামেলা রেখে গেছে যে বলারা যায় না এগুলো। এবং এই কেসগুলো আমরা হারছি আজকে, আমাদের জন্য একটা বিরাট ফাইন্যান্সিয়াল বার্ডেন হচ্ছে এখন এই কেসগুলো। কারণ হাইকোর্টের মধ্যে তো এইগুলো দেখবে না কে করেছে না করেছে, সরকার করেছে, আর এগুলোর হেডেক আমাদের। আপনার বিভিন্নভাবে আপনারা দেখেছেন চাকরিগুলো দিয়েছে, উল্টোভাবে চাকরি দিয়েছে বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন পন্থায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের ভুগতে হচ্ছে আজকে, সেটা জুট মিলেই হোক, টিআরটিসি হোক, এভরিওয়্যার। তো সেই সব জায়গার মধ্যে আমাদের সরকারকে আমরা যেভাবে এখন আমাদের সরকার চলছে, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে স্টেটহুডে আমাকে একটা চিঠি লিখেছেন, আমি সেই চিঠি সবার সামনে আমি পড়েছি, যে ফ্রন্ট রানার স্টেট হয়ে গেছে এখন ত্রিপুরা। আজকে মানে জিএসডিপি কথা যদি বলি, ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। এত বার্ডেন থাকা সত্ত্বেও আমার মনে আছে যখন প্রথম আমাদের 2018-তে আমাদের মন্ত্রিসভা গঠন হয়, তখন ফিন্যান্স মিনিস্টার ছিলেন যিনি এখন গভর্নর হয়েছেন তেলেঙ্গানার, শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উনি বলছেন যে 13,000 কোটি টাকা ওরা লোন রেখে গেছে আমাদের উপরে, এবং স্বর্ণযুগ বলেছেন, কিন্তু স্বর্ণ আর উনি বলছিলেন ওনার ভাষণে যে স্বর্ণ আর খুঁজে পাই না, কি পেলাম যে 13,000 কোটি টাকার লোন। তো এই হচ্ছে অবস্থা। আর কি মানে এমন সব কাজ করে গেছেন যে আমাদের সেগুলো মাথায় রেখে, আর মানুষ তো এগুলো বুঝবে না, মানুষ তো চায় আমার রিলিফ, আমার কাজ চাই, কিন্তু এই প্রবলেম নিয়েও আমরা কাজ চলছি কিভাবে। মানে আমরা সবসময় যেটা আমি বারবার বলছি যে এই সরকার
আগে আমি দেখেছি সরকার সেগুলো মানে প্রবলেম ক্রিয়েট করার সরকার ছিল, আর আমরা প্রবলেম সমাধানের সরকার। আগের সরকার আমরা দেখেছি টেররিস্ট তৈরি করেছে, আর আমরা এসে টেররিস্টকে মূল স্রোতে নিয়ে এসেছি। এই যে বিষয়গুলো বুঝতে হবে। তো আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে গতানুগতিকভাবে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের, আমি বিশেষ এক্স্যাক্টলি কাউকে বলবো না, কিন্তু আপনারাও বুঝতে পারছেন জীবনযাত্রা এইভাবে চলবে না। জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। ছেলে মেয়েদের কাছে আপনারা তাদের কাছে কিন্তু জবাবদেহি আপনারা করতে হবে। আজকে দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমার ছেলে মেয়েদেরকেও নৈতিকতার দিক দিয়ে তাদেরকে ট্রেনিং দিতে হবে। অনৈতিকভাবে চলার দিন চলে গেছে এখন, এবং যতক্ষণ ধরে নৈতিকতায় না আসবেন আপনি কিন্তু নিজেও এক টেনশনে থাকবেন। সবসময় মনে হবে যে এইভাবে আমি কেন আমার, এবং বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হবেন এইসব কারণে। দ্য লাইফ খুব অল্প সময়ের জন্য, এটাকে এনজয় করার জীবন, এনজয় করতে হবে লাইফটাকে। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, কিন্তু চ্যালেঞ্জের অর্থ না যে ডিসঅর্ডারের চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জেই আমাদের সরকার এখন বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আসে আমাদের। আপনারা জানেন যে যেমন অনেক সময় কি হয়, যেমন যে বন্যা এসেছিল, এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমার চ্যালেঞ্জটা এমব্রেস করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, আমরা পার পেয়েছি, কাজ করছি সেটাকে। আমরা 22nd প্ল্যানারি সেশনে আমাদের উপর যখন দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর, আমরা সুন্দরভাবে সেটা করেছি। আমাদের G20 সময় আমাদের S20 সায়েন্স 20 আমাদের দেওয়া হয়েছে। আমাদের ছোট রাজ্য, এবং এই ধরনের যখন প্রোগ্রাম হয় প্রচুর টাকা পয়সার বিষয়, আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। এরকম বিভিন্নভাবে এর মধ্যে সামনের ফেব্রুয়ারিতেও অনেক কিছু প্রোগ্রাম আছে এখানে, আমরা বলেছি ওকে উইল ডু ইট। তো এই ধরনের চ্যালেঞ্জ, হেলদি চ্যালেঞ্জ আপনি নেবেন, আনহেলদি যাতে না হয়। কেউ যেন আপনার দেখতে গিয়ে, আপনার শুনতে গিয়ে প্রথমেই যে একটা মানুষের মানসিকতা চলে আসে, আরে এরা তো এইরকম, এই জিনিস না। আপনি নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমি সমাজের মধ্যে, আমরা এই সমাজের পরিবর্তনের আমরাও কাণ্ডারি। যখন এই কনফিডেন্সটা আসবে, সরকার আপনাদের সাথে আছে। আজকে বাংলাদেশের অবস্থাটা আপনারা দেখুন, কি অবস্থা সেখানে, কি অবস্থাটা চলছে এখানে। আমরা তো পাশাপাশি থাকা সত্ত্বেও আজকে ইস্টের খানিকটা জায়গা বাদ দিয়ে নর্থ, সাউথ, ওয়েস্ট, এই তিনটে জায়গায় আমরা বাংলাদেশের বর্ডার, তারপরেও আমরা নিজেদেরকে এখানে আজকে জাতি, জনজাতি, মণিপুরি, মাইনরিটি সম্প্রদায় আমরা সুন্দরভাবে যে একাত্ম, যেটাকে বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা এখানে কিন্তু রয়েছি। মাঝে মাঝে এদিক সেদিক খবর আসে উল্টাপাল্টা, যখন খবর আসে ইমিডিয়েটলি আপনারা দেখেছেন সেখানে কিন্তু অ্যাড্রেস করি আমি। আর বুঝে অনেকে রাজনীতির যারা ব্যক্তি আছে ওরা খুঁজতে থাকে কোথাও, আর ঘুম থেকে উঠেই চিন্তা করে যে কোথাও কোনো ফাঁক আছে কিনা, ঢোকা যায় কিনা। দেখতে হবে সেই সরকার কি বলছে। সরকার তো এই জিনিস চাইছে না, সরকার সাথে সাথে কিন্তু অ্যাকশন নেয়, এবং বহু জায়গার মধ্যে বিভিন্নভাবে চেষ্টা করে এটা কিছু করার। এই বিশ্বাস আপনাদেরও যেমন থাকতে হবে আমাদের উপরে, আমরাও কিন্তু সেই বিশ্বাস আপনাদের উপরে থাকতে হবে। তাহলে এই যে সিম্বায়োসিস পদ্ধতিতে আমরা একজন আরেকজনের হাত ধরে সামনের দিকে যদি আমরা চলি, তবেই যেটা আমরা বারবার এখন বলছি যে নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা গড়তে চাই। আমরা ছিলাম আগে, আমাদের আগে ছিল এরকম, আমাদের সংস্কৃতি কিন্তু এরকমই ছিল। কিন্তু কিছু লোক আছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে, এই সংস্কৃতিকে আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা সবাই মিলে যদি এই কাজগুলো করি তবেই আগামী দিন আমরা, যে আজকে যেখানে এলাম আমরা, তার মেইন কারণই হচ্ছে এটা যে আমাদের কথাগুলো আপনারা যে মন কি বাত অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী যে করেন, এর জন্যই করেন। আর উনি কিন্তু নিজের মনের কথা বলছেন না, এক জায়গার কথা আরেকজনের কাছে পাস করছেন। সারা ভারতবর্ষকে একই মালার মধ্যে, একই সুতার মধ্যে উনি সেই মালা সব মানুষকে পরিয়ে দেন। তো আমাদের মধ্যে এই ব্যবস্থা থাকতে হবে, আমরা সবাই মিলে
আমরা কথা বলি কোনো জায়গায় আটকালে, আর বায়াসড হয়ে না যাওয়া যে আমারই খালি করতে হবে, আমাদের করতে হবে, এরকম না, সব মানুষের ডেভেলপ করতে হবে। আমাদের দিলেন না, আমরা করলাম না, আমরা পেলাম না, সেটা যাতে না হয়। এখানে আজকে মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কারের যে বিষয়, মাধ্যমিকের প্রায় 60% যদি পায় তাদের দেওয়া হচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কার উচ্চ মাধ্যমিক তাদেরকেও দেওয়া হচ্ছে। বেগম রুকেয়া স্বর্ণপদক পুরস্কার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। পেশাগত শিক্ষার জন্য এককালীন আর্থিক সাহায্য সেটাও দেওয়া হয়েছে এখানে। নিউক্লিয়াস বাজেট প্রকল্প, তাছাড়া প্রাক মাধ্যমিক বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তি, মেধাবৃত্তি প্রকল্প। আরেকটা যে বিষয় প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, ভেরি ইম্পর্টেন্ট সেটা, এবং সেটা 2018-19 থেকে যে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আগে ছিল সেই নামটা পরিবর্তন করে এবার প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম এইভাবে নামটা দেওয়া হয়েছে। এবং এতে করে 90:10 আমাদের ত্রিপুরা সরকারের কিন্তু এর মধ্যে 10% আমাদের দিতে হয়, 90% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়। অন্যান্য জায়গায় মেইনল্যান্ডে কিন্তু অনেক বেশি, 50-50 বা 60-40। আমাদের নর্থ ইস্টার্ন জোনে আমরা সব দিকেই অনেক জায়গার মধ্যে আমাদের দেওয়াতে, আমাদের কারণ আমাদের ছোটো রাজ্য, তো সেই জায়গায় এই প্রকল্পের মধ্যে অনেক কাজ আছে। আমি পুরো বিশেষ বলবো না, বিশেষ করে যারা এখানে যে শিক্ষা, স্বাস্থ্য এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের বিষয় এই প্রকল্পের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, যে টোটাল বাজেট যে টাকাটা দেওয়া হয় 33-40% মানে পার্সেন্ট নারী এবং কন্যা শিশুদের জন্য সেই ব্যবস্থা। বাকি ইন জেনারেল আজকে দেখুন শুধু মাইনরিটির জন্য আলাদা কিছু হয় না। আমাদের মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, উজ্জ্বলা যোজনাই হোক, সব যোজনা কিন্তু সবার জন্য, এটার তো আলাদা কিছু না। আপনার ইলেকট্রিসিটির নলসের জলই হোক, সব বিষয় কিন্তু সবার জন্য। তাছাড়াও বাকি এই স্পেসিফিক গোষ্ঠীর জন্য আলাদা আলাদাও কিছু স্পেশাল দেওয়া হচ্ছে। এবং এখানে কম্পিউটার ল্যাব, বিদ্যালয় ভবন, ছাত্রছাত্রী ছাত্রাবাস, স্বাস্থ্য উপকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এগুলো এই প্রকল্পের মধ্যে কিন্তু চলে আসছে। যদিও এখানে অ্যামাউন্টটা বলা হয়েছে প্রায় 31 প্রকল্প, এখানে ভারত সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সেটা অলরেডি অনুমোদন দিয়েছে এবং 3,220.60 লক্ষ টাকা এই প্রকল্পের অনুমোদন হয়েছে। এবং এই 2025-26 প্রথম পর্যায়ে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর 4টি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠিয়েছে সেখানে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে 106 কোটি টাকা ব্যয় বরাদ্দের খরচ সেখানে দেখানো হয়েছে। ত্রিপুরা বোর্ড অফ যে ওয়াকফ বোর্ড যেটা আছে সেখানে যেসব বিষয়গুলো এখানে আমি যেটা বললাম ডিফারেন্ট যে শাখাগুলো আছে, মানে ত্রিপুরা সরকারের কল্যাণ দপ্তরের, সেখানে যেমন ঈদগাহ আছে, কবরস্থান আছে, মসজিদ, ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, উন্নয়ন ও আয়ের উৎস সৃষ্টি করা অনেক জায়গার মধ্যে আছে। এখন কিন্তু সেখানেও কিন্তু দোকানদারি ইত্যাদি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো সেখানে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসও বাড়ছে এখানে। তাছাড়া ওয়াকফ বোর্ডের যাতে আরও তাদের ডেভেলপমেন্ট হয় এবং তাদের সম্পত্তি যাতে রক্ষা হয়, এবং সেই জন্যও কিন্তু এখানে আমাদের এই বোর্ড সেই কাজটা করছে। আমি মাঝে মাঝে ওয়াকফ বোর্ডের যিনি আছেন ওনার সাথে আমি কথা বলি মাঝে মাঝে। এবং ওয়াকফ বোর্ডের এখানে যেমন জলাধার তৈরি করা, ওয়াকফের যে বিভিন্ন জায়গায় সংস্কার করা, মাদ্রাসার পরিকাঠামো ইত্যাদি করে। আরেকটা যেটা ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া, সেই যে একটা গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, তার মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1899টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। আমি জানি না, এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেনও আছে, অনেক সময় বিধানসভায় প্রশ্নগুলো আসে।
এবং সেইগুলোকে প্রপারলি আবার পুনরুদ্ধার করার খুব প্রয়োজন। এবং এই যে আইনটা হয়েছে এখন, সেই আইনের মাথায় রেখে নতুনভাবে এটাকে কীভাবে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা এবং প্রপারলি যাতে সেগুলোকে মেনটেন করা হয়। আর এখানে মাননীয় বিধায়ক খুব ভালো কথা বলেছেন যে শিক্ষা যতক্ষণ ধরে না থাকবে তাহলে কিন্তু এই অজ্ঞতাই থাকবে, আর জ্ঞান পাওয়ার এই যে গতানুগতিক, বললাম তো গতানুগতিক শিক্ষা কিচ্ছু হবে না। আবার বলছে এটা, আমি ওনাকে ধন্যবাদ দেব যে উনি যে এটা বলার চেষ্টা করেছেন। এবং আগামী দিনে আমার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে পাইলট হবে, আমার মেয়ে ট্রেন চালকের ভূমিকা নেবে, বিভিন্ন খেলাধুলাতে উন্নতি করবে। তো কেন আমি একটা পার্টিকুলার যে গতানুগতিক যে শিক্ষার প্রসেস সে তার মধ্যে কেন থাকবো? এতে লাভের লাভ কিচ্ছু হয় না, এগুলো কিচ্ছু হয় না। ঠিক আছে, যার যার ধর্ম যার যার কাছে, সে ধর্মের মধ্যে আমরা কোনো অবস্থায় বলবো না যে তোমার ধর্ম, সবসময় সব ধর্মের প্রতি আমাদের সেই সম্মান রয়েছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যতক্ষণ ধরে আজকে আপনার কম্পিটিশন, এআই চলে এসছে এখন, ডিজিটাল, ফরগেট অ্যাবাউট ডিজিটাল, এখন তো আপনার এআই চলে এসছে এখানে। তো এআই এর আপনার ছেলে মেয়েকে যদি না পড়ান, আগামী দিন তো ও বসে থাকবে, ও তো আর ওই সব পড়াশোনা যেটা করান সেই পড়াশোনা দিয়ে তো সে সামনের দিকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তো সেইগুলো আমার মনে হয় চিন্তা করা উচিত। ত্রিপুরা রাজ্য হজ কমিটিও এখানে স্ক্রিনও এখানে দেখানো হয়েছে যে হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ওনারা কাজ করে থাকেন, পাসপোর্ট, ভিসা ইত্যাদি সাহায্য করা, অনলাইন আবেদন যাতে পূরণ করে সেই দিকেও তাদের সাহায্য করা হয়, প্রশিক্ষণও দেওয়া হয় যখন হজ যাত্রার আগে, এবং প্রয়োজনীয় প্রতিষেধক টিকা ইত্যাদি বাইরে গেলে দিতে হয় এগুলো। এখানে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা, এই আমাদের যে হজ ভবন আছে সেখানে তাদের ব্যবস্থা রাখা হয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে তারা কলকাতায় যাওয়া, ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে, আবার সেখান থেকে নিউ টাউনেও হজ হাউস আছে, আবার বাইসা বার্সা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এখানে মাঝে মাঝে আমার কাছে ফাইলও আসে, অনেক সময় আমার সাইন করতে হয়। কি বিষয়? যে হজ ইন্সপেক্টর একজন করে যায় তাদের, তো আমি সাথে সাথে সাইন করি, কোনো জায়গার মধ্যে কিন্তু পরন্তু জিজ্ঞেসও করি না। খালি একবার প্রথম যখন জিজ্ঞেস করেছিলাম যে কী বিষয়টা, স্টেট হজ ইন্সপেক্টর, কারণ উনি তাদেরকে হেল্প করেন ওনাদের যাওয়ার ক্ষেত্রে এবং উনি নিজেও সেখানে যান। তো সেইভাবে দেখা গেছে বিগত 5 বছরে রাজ্যের মোট 413 জন হজযাত্রী এখন পর্যন্ত ভ্রমণ করেছেন। এখানে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম, যেটা ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড, সেখানেও কিন্তু ওনারা বিভিন্ন কিস্তিতে খুব অল্প পয়সায় সুদে কিন্তু তাদের ফিনান্সিয়ালি হেল্প করেন। এবং বিভিন্ন টার্ম লোন রয়েছে, যেমন 6% আছে, ক্রেডিট লাইন 1, এবং 5 বছরের মধ্যে সেটা পরিশোধ করতে হয়। এডুকেশনে কেউ যদি যেতে হয় সেখানেও সুদের হার মাত্র 3%, ব্যাংকের থেকে নিলে আরও অনেক বেশি লাগে। সো 3% সেখানেও সেটাকে ফিরিয়ে দেওয়ার যেটা সময় 5 বছর। 2021-22 থেকে 2024 বছর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 34 জন পেয়েছে, এবং ঋণের পরিমাণ হচ্ছে প্রায় 11,22,00,000 টাকার উপরে। এইভাবে আমি বলছি না যে এইখানেই শুধু আমরা করেছি এতে আত্মতৃপ্তিতে আমরা থাকবো যে আমরা অনেক কিছু করছি, সেরকম না। আরও যেসব উন্নয়নের দরকার, আর এডুকেশনের বিষয়টা একটু দেখবেন আপনারা সবাই মিলে, যে আমার ছেলে মেয়ে যাতে এডুকেশনে তারা যুক্ত হতে পারে। মেইন যে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে এত সুন্দর ব্যবস্থা, এত বছর ধরে যে কেউ সাহস করেনি, মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, সেই এডুকেশন পলিসিকে সামনে রেখে ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাদের উন্নয়নের ক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন ত্রিপুরা সরকার সেই দিকে কাজ করবে। সবাইকে এখানে আমার কথাগুলো শোনার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে যারা পুরস্কৃত হয়েছে, যারা নাও পেয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবাই একসাথে মিলে যে
ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা করব, সেই আবেদন রেখে আমি কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথা এবং শব্দে আমাদের সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক